দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। দর্শক আজকে ইনসাইডের ১০০তম পর্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আর আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক সংস্কারের সবচেয়ে কার্যকর এবং আলোচিত যে উদ্যোগটা শ্বেতপত্র প্রণয়ন, সেই কমিটির সভাপতি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি আমাদেরকে সময় দিয়েছেন। তার কাছ থেকে আমরা নতুন ২০২৫ সালের যে চ্যালেঞ্জগুলো এবং বর্তমান বাস্তবতা সরকারের করণীয় কী সেই পরামর্শগুলো জানার চেষ্টা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই অভিনন্দন জানাচ্ছি ইউএনসিডিপির সদস্য হিসেবে আবারও নির্বাচিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন, আপনার সহকর্মীদের অভিনন্দন যে আপনার এই অনুষ্ঠানের ১০০তম পর্ব উদযাপিত হচ্ছে। অনেক কৃতজ্ঞতা। আমি শ্বেতপত্র দিয়েই শুরু করতে চাই। আপনারা খুব অল্প সময়ে অনেক বড় একটা রিপোর্ট, অনেক কার্যকর একটা রিপোর্ট সরকারকে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম একটা কাজ আসলেই বিরল। আপনি যেই উদ্দেশ্যে, যেই প্রত্যাশায় রিপোর্টটা করেছেন, কতটুকু প্রতিফলিত হয়েছে এই সময়ের মধ্যে? আসলে এই উদ্যোগটার মূল উদ্দেশ্য ছিল যে সরকার দায়িত্ব নিল সে কী ধরনের অর্থনৈতিক পরিস্থিতিতে সে দায়িত্ব গ্রহণ করলো। সেহেতু তাহলে প্রথম উদ্দেশ্যটা ছিল যে এই ধরনের পরিস্থিতি বিরাজমান বিভিন্ন খাতে সামষ্টিক অর্থনীতি সহ সেইগুলির একটি প্রকৃত চিত্র তুলে ধরা এবং সেই প্রকৃত চিত্র তুলে ধরতে গিয়ে সবচেয়ে সমস্যার জায়গা যেটা হয়েছে সেটা হলো তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতা। সেই তথ্য উপাত্তের বিশ্লেষণ যেমন আছে তার দুর্বলতার দিক আমরা তুলে ধরেছি। একই রকমভাবে আমরা কিভাবে সৃষ্টিশীলভাবে সেই তথ্য উপাত্ত এবং আমাদের নিজস্ব গবেষণাকে এবং মানুষের সাথে আলোচনার ভিত্তিতে সেটার একটা মাঠের চিত্রটাও খানিকটা ওটার ভিতরে আমরা প্রতিফলনের চেষ্টা করেছি। এটা হলো একটা। সেটা করতে গিয়ে যেটা বেরোলো সেটা হলো যে সাধারণভাবে আমরা সকলেই বলতাম যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটার পরিস্থিতি ভালো না, দুর্নীতি, অপচয়, এই বিভিন্ন ধরনের কাজের। কিন্তু আমরা কাজ করতে গিয়ে যেটা আমাদের কিছুটা আশ্চর্য বা স্তম্ভিত করেছে যে এই দুর্নীতি বা অপচয় এইটার পরিমাণ এবং এটার মাত্রা যে এত বেশি সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের পরিসংখ্যানগুলো আমরা নিজেদের পরিমিতিগুলো না আনছি ততক্ষণ পর্যন্ত আমরা তখনও বুঝতে পারিনি। মানে আমাদের কাছে একটু অবাকই লেগেছে। আর দ্বিতীয় যে প্রশ্নটি আমরা প্রথম এই শ্বেতপত্রে দেওয়ার চেষ্টা করেছি যে এমন কেন হলো, এইরকম হওয়ার কারণ কি, সেটা দেখতে গিয়ে আমরা দেখেছি যে শেষ তিনটি যে জাতীয় নির্বাচন হয়েছে 2015 পরের থেকে, সেই নির্বাচনগুলি খুবই সেই অর্থে খারাপ নির্বাচন হয়েছে। প্রশ্ন না, এটার উত্তরও আছে আমাদের কাছে। এটা উত্তরটা খুবই পরিষ্কার যে ওই নির্বাচনে জনমানুষ অংশগ্রহণ করতে পারেনি। তো তার ফলে যেটা হয়েছিল যে দেশের ভিতরে জবাবদিহিতার অভাব সৃষ্টি হয়েছিল। সেই গণতান্ত্রিক ঘাটতিকে পূরণ করার জন্য বিভিন্ন স্বৈরাচারী বা একনায়কত্বের দেশে যা হয়ে থাকে সেটা হলো তারা দৃশ্যমান অর্থনৈতিক প্রকল্প দিয়ে সেটাকে পূরণ করার চেষ্টা করে। সেটাও বাংলাদেশে হয়েছে এবং সেই প্রকল্পগুলোতে বড় ধরনের তসরুফ হয়, অতিমূল্যায়িত হয়, অপ্রয়োজনীয় প্রকল্প হয়, সেটাও আমরা দেখেছি। কিন্তু তার চেয়ে বড় যেটা দেখেছি সেটা হলো যে এই রকম তথাকথিত দৃশ্যমান উন্নয়ন করতে গিয়ে একটি বিশেষ ব্যবসায়ী গোষ্ঠীকে তারা সুযোগ সুবিধা ইত্যাদি দিয়েছে এবং সেই ব্যবসায়ী গোষ্ঠী তাদের পরিস্থিতিকে শক্তিশালী করার জন্য আবার রাজনীতিবিদদের সাথে সম্পর্কে জড়িত হয়েছে। আর রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের একটি আনুকূল্য দেওয়ার জন্য উচ্চাভিলাষী বিভিন্ন আমলারা তার সাথে যুক্ত হয়েছে এবং এখানে এই ত্রিমূর্তি ব্যবসায়ী, আমলা এবং রাজনীতিবিদের যে দুষ্টচক্র গড়ে উঠেছিল তার ফলেই আমি যেটা বলেছি এর আগে আপনি শুনেছেন যে ইংরেজিতে যাকে ক্রনি ক্যাপিটালিজম বলে, আমি বাংলায় করেছি চামচা পুঁজিবাদ, কেউ এটাকে পোষ্য পুঁজিবাদও বলেন। এটার থেকে ক্লেপ্টোক্রেসিতে গেছে, অর্থাৎ যেটার পুরো দেশটা যখন আপনার যারা তসরুফ করে চলে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি এটার বাংলা করেছি চোরতন্ত্র
এটার ভিতরে সেইটাতে গেছে বিষয়ে। তারপরে আমরা বলেছি যে এইটার ভিতর দিয়ে যেটা হয়, দেশের ভিতরে আর কোনো আলাপ আলোচনা দ্বিমতের কোনো জায়গা থাকে না, কোনো সামাজিক সংযোগের সুযোগ থাকে না, রাজনীতি তো থাকেই না। তার ফলে একসময় মানুষ এটাতে ক্ষুব্ধ হয় এবং সেটার বিস্ফোরণ ঘটে এবং তার ফলে তার পতন হয়। তাই হয়েছে বাংলাদেশে। স্যার, আমি একটা অবজারভেশন জানবো যে গেল 50 বছরের বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তো আন্তর্জাতিক মহলেও আলোচনা হয়েছে এবং পজিটিভ আলোচনাই হয়েছে। আপনারা যখন এই রিপোর্ট বা তথ্য উপাত্ত ঘাটাঘাটি করলেন, এই পজিটিভ আলোচনার আড়ালে আমরা আসলে কতটুকু নেগেটিভ আলোচনা বা কতটুকু ঘাটতি বা ফাঁকা জায়গা লুকিয়েছিল? না, আপনি ওইটাকে অস্বীকার করে এইটাকে সামনে আনা বিষয় আছে কিনা? বিষয়টা হলো যে আমরা তো মূল্যায়ন করছি না যে উন্নয়নের কি হয়েছে কি হয় নাই, আমরা দেখছি বর্তমান পরিস্থিতিটাতে কি আছে। সেহেতু সব বর্তমান পরিস্থিতিতে দেখতে গেলে আমাদের দেখতে হয়েছে কর আহরণের মাত্রা কি হয়েছে, আমাদের সরকারি ব্যয়ের ক্ষেত্রে কি ধরনের পরিস্থিতি, সরকারি ব্যয় বরাদ্দের ক্ষেত্রে কি ধরনের বিতর্ক আছে। একই রকমভাবে বিশেষভাবে দুটো খাতের বড় সমস্যার আমরা দেখেছি, একটা হলো ব্যাংকিং খাত, একটা হলো জ্বালানি খাত। একই রকমভাবে সরকারি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ব্যতিরিকেও যে এই সমস্ত কার্যকর হয়েছে তার ভিতরে অপচয় কি হয়েছে, দুর্নীতি তসরুপ কি হয়েছে। এবং সরকার যে সমস্ত আধুনিক খাতকে সামনে আনতে চেয়েছিল, সেটা হলো ডিজিটাল বাংলাদেশের তথাকথিত স্লোগানে, সেই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে কি অভিনব পদ্ধতিতে এখানে চোরতন্ত্র কাজ করেছে সেটাও আমরা এখানে দেখেছি। সেহেতু উন্নয়নের নামে যে অপচয়টা হয়েছে এটি দেখা আমার আমাদের দায়িত্ব ছিল। সেহেতু অন্য উন্নয়নের মূল্যায়ন করার জন্য এই রিপোর্ট তৈরি হয়নি। এই কারণ হলো এটা 15 বছরের উন্নয়নের মূল্যায়ন না, এটা 2024 সালে সরকার কিভাবে দায়িত্ব নিচ্ছে সেইটার একটা এখানে মূল্যায়ন। যদি আমি দলিল হিসেবে চিন্তা করি, এই আরেকটা দিক আপনাকে বলি, সেটা হলো যে বাংলাদেশের যে উন্নয়নের বয়ান সরকার তো তৈরি করেছিল, তার রাজনৈতিক ঘাটতিকে পূরণ করার জন্য উন্নয়নের বয়ান দিয়ে করত। এইটার সাথে আমাদের বিদেশের দাতাগোষ্ঠী বা উন্নয়ন সহযোগীরা যুক্ত হয়েছিল। আমরা সেটাও পরিষ্কারভাবে বলেছি যে যে সমস্ত প্রকল্প নেওয়া হয়েছে তাতে বিদেশি অর্থায়ন ছিল, কিন্তু সেই সমস্ত প্রকল্পের যেই আপনার প্রাথমিক মূল্যায়ন করা হয়, সেই প্রাথমিক মূল্যায়নগুলো অত্যন্ত দুর্বল ছিল এবং সেইগুলির সময় বেড়েছে, অর্থ বরাদ্দ বেড়েছে এবং তার ফলে এর অর্থনৈতিক টেকসই আর থাকার সুযোগ হয়নি। এই কথাগুলো তারা কোনো সময় বলেনি। আপনারা দেখবেন যে কোনো বিদেশি দাতা গোষ্ঠীদের সেই সময়কার গত 10-15 বছরের যেই তাদের যে প্রকাশনাগুলি, তার প্রথম বাক্যটাই থাকে বাংলাদেশ একটি উন্নয়নের অভূতপূর্ব সাফল্য। এবং এখন এবং উপরন্তু আমরা যে তথ্য উপাত্তের এত বড় ঘাটতি দেখছি, মিথ্যা তথ্য তৈরি হয়েছে, রাজনৈতিক প্রণোদিত তথ্য তৈরি হয়েছে, সেগুলির সাথে তো উন্নয়ন সহযোগীরা, নাম বললাম না, 2 অক্ষর 3 অক্ষরের সমস্ত উন্নয়ন সহযোগীরা যুক্ত ছিলেন, তাদের অর্থে হয়েছে। তারা কি এগুলি দেখেনি? নিশ্চয়ই দায় এড়াতে পারে। হ্যাঁ, এইখান থেকে আমি আপনাকে যেই শিক্ষাটা নিতে বলবো, আমরা অনেক সময় উন্নয়ন সহযোগীদের বক্তব্যকে তো বেদ বাক্য হিসেবে, পবিত্র হিসেবে দেখি। আমরা পুনরায় দেখিয়েছি আমাদের জাতীয় কি বলে গবেষণার শক্তি দিয়ে যে তারা সর্বদা সত্য কথা বলে না। আমি বলছিলাম যে যদি ওইটাকে দলিল হিসেবে নিয়ে আমার সামনে এগোনোর পথ কতখানি সহজ হবে, কারণ আমরা যেই বিষয়গুলো দেখছি যে বিদেশে বহু পুঁজি পাচার হয়ে গেছে, সেটাতে আনার বিষয় আছে, দেশের অভ্যন্তরে অন্যর হাতে টাকা চলে গেছে, সেখানে আবার লাইনে এনে সেটাকে অর্থনীতিতে যোগ করার বিষয় রয়েছে। আপনার মতামত? না, অবশ্যই এই শ্বেতপত্র যেটা করেছে সেটা হলো যে চ্যালেঞ্জগুলোর কথা বলছেন, সেই চ্যালেঞ্জগুলো শুধু উন্মোচন করেনি, তার মাত্রা এবং চরিত্র সম্বন্ধে বলেছে এবং এগুলোকে নিরসন করার জন্য আগামী দিনে যাতে এগুলি পুনরাবৃত্তি না ঘটে সেগুলোর ব্যাপারেও বিভিন্ন পদক্ষেপের কথা বলেছে। তারপরে আপনার মনে রাখতে হবে, আমার শ্বেতপত্র আগামী দিনের উন্নয়ন পরিকল্পনার কর্মসূচি নয়, এটা আমাদের দায়িত্বের মধ্যে ছিল না এবং এটার জন্য সরকার অন্য উদ্যোগের ভিতরে নিয়েছে। কিন্তু তথাপি আমরা শেষে এসে যেই কয়েকটা কথা বলেছি, আমি সেগুলি আপনাকে স্মরণ করিয়ে দিই। আমরা প্রথম যেটা বলেছি সেটা হলো যে সরকারের কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা নেই।
সরকার যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করেছে, সঠিকভাবে করেছে, এখন সরকার একটা অর্থ বছরের মধ্যেখানে এসেছে, কিন্তু সরকার কিন্তু একাধিক বছর ধরে থাকবে। যদিও নির্বাচনের একটি প্রাক্কলন আমরা ইতিমধ্যে পেয়েছি, তারপরেও এখনও 1-1.5 বছরের সময় সামনে আছে। সেহেতু সরকার বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন যেগুলি হচ্ছে ব্যাংকের মাধ্যমে, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বা জ্বালানি খাতে বা আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ে অথবা আপনার জাতীয় রাজস্ব বোর্ডে ইত্যাদি ক্ষেত্রে যেগুলি হচ্ছে, এগুলির সমন্বয় কিভাবে হচ্ছে এবং এগুলির সমন্বিত চেহারাটাতে সরকার যখন চলে যাবে তখন সে কী অর্জন রেখে যাবে এইটা এখনও আমাদের কাছে পরিষ্কার না। সেহেতু আমরা জোর দিয়ে বলেছি এটা পরিষ্কার করেন সেটা। এবং দ্বিতীয়ত এইটা করার একটা পদ্ধতি হলো যে আগামী বাজেটের সাথে আপনি যদি একটি মধ্যমেয়াদী চিন্তাকে, সামনের রূপরেখাকে আনেন এবং এই বাজেটকে কি কি দৃষ্টিভঙ্গি থেকে আমরা নতুনত্ব দিতে চাই সেটা আপনার কাছে পরিষ্কার করতে হবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, আমরা সকলেই বলি যে রাজস্ব কম, যে জিডিপির অনুপাতে, তাহলে রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে নতুন কি পদক্ষেপ হবে আমরা এটা তো বোঝার জন্য আছি। এবং সেটা তো রাজস্ব বৃদ্ধি আপনি আগামী বছর কি করবেন তা না, চলমান বছরে কি হলো সেটাও আমরা বুঝতে চাই। একই রকমভাবে ধরুন যে ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আছে, IMF চাপ দিচ্ছে কমানোর জন্য, সেহেতু কৃষকের ভর্তুকি কিভাবে রক্ষিত হবে, আমার অন্য ক্ষেত্রে জ্বালানির ভর্তুকি কিভাবে রক্ষিত হবে, সেটার অর্থায়ন কী হবে, এটাকে বলতে হবে। একই রকমভাবে আমরা বলছি যে আমাদের যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ কম হয়েছে, এটা আমরা সবাই জানি। ভৌত অবকাঠামোর তুলনায় শিক্ষা এবং স্বাস্থ্য খাতে একেবারে যৎসামান্য বরাদ্দ হয়েছে। তো আগামী দিনে প্রথমত বরাদ্দ বাড়বে কি না, দ্বিতীয়ত বরাদ্দ বাড়লে পরে সে বর্ধিত অংশ কোথায় যাবে। ওনারা তো বিল্ডিং বানিয়ে গেছেন, আপনারা কি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন কোনো গুণগত পরিবর্তন আনতে পারবেন কি না গ্রামীণ পর্যায়ে, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে, এগুলি আমরা বুঝতে চাই। একই রকম বুঝতে চাই যে সামাজিক সুরক্ষাতে যে সমস্ত ভাতার ক্ষেত্রে দুর্নীতি তছরূপ হয়েছে, আপনার সেই যে পরিবার কার্ডের ক্ষেত্রে বিতরণের ক্ষেত্রে এখন বলা হচ্ছে 40% ওখানে অন্যায়ভাবে ঢুকেছে। তো এইগুলোকে কিভাবে একটা ডিজিটাল পদ্ধতিকে সমন্বিতভাবে করবেন, এগুলি করার জন্য 1-1.5 বছর তো সময় আছে, সেহেতু বা 4 মাস চলে গেছে, 5 মাস, এই সময়কালে কি করলেন এগুলি তো পরিষ্কার হবে। আমি আরেকটা কথা বলে নিই আপনাকে, আরেকটা বিষয় আছে যে আমরা এলডিসির দলের থেকে বেরোবো, এটা 2026 সালের শেষে, তাহলে এই সময়কালেই তো প্রস্তুতির সময় থাকবে। এইটা নিয়ে আর টালবাহানা করার কোনো কারণ নাই। যারা বলেন যে এগুলোকে পিছাতে হবে, তারা আসলে দেশের উপকার চান বলে আমার মনে হয় না, তারা নিজেদের খাতের বা ব্যক্তির উপকারের জন্য এই কথাগুলি বলেন। সেহেতু সেইটার জন্য কি উত্তরণকালীন কর্মসূচি জোরদারভাবে হবে এবং সেইটা আমার মধ্যমেয়াদী কর্মসূচি এবং বাজেটের সাথে কিভাবে সমন্বিত হবে, এইটা আগামীতে দেখতে হবে। নিশ্চয়ই। আমি একটু শ্বেতপত্রের বাইরে গিয়ে বর্তমান বাস্তবতায় আপনার কিছু পর্যবেক্ষণ জানবো। আপনি বলছিলেন 4.5 মাস পার হয়ে গেছে, আমরাও দেখলাম। এর মধ্যে সাধারণ মানুষের তো একটা আকাঙ্ক্ষাকে সামনে রেখেই তারা এটা পরিবর্তনটা এনেছেন, কিন্তু আমরা দেখেছি যে মূল্যস্ফীতি এখনও পর্যন্ত চড়া এবং বাড়ছে। খাদ্য মূল্যস্ফীতি 14.5% চলে গেছে। ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন, সেখানেও খুব কঠিন শর্ত। আমার নীতি সুধার 10% বেঁধে দেওয়া রয়েছে, ডলার সংকট 127 টাকা উঠে গেছে ডলারের দাম, ঋণ পাওয়া যাচ্ছে না। এখন এত কঠিন অবস্থা হওয়ার কথা ছিল কিনা? আমার পর্যবেক্ষণ হলো, মানুষের প্রত্যাশা আমরা বুঝি, কিন্তু বাজারকে ধন্বন্তরীর মতো ঠিক করা যায় না দ্রুততার সাথে, এবং বিভিন্ন ধরনের সমস্যা, কাঠামোগত সমস্যা আছে, নীতি সমস্যা আছে, সম্পদের সমস্যা আছে। যেখানে আমার অস্বস্তির জায়গাটা হলো এইটা যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কাজটা এটা শুধুমাত্র মুদ্রানীতির মাধ্যমে, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে করা সম্ভব না। এটা অর্থনীতিবিদদের ভিতরে আমাদের ঐক্যমত্য আছে, এবং এটার জন্য যেটা দরকার করে সেটা হলো, আমরা বলি যে যোগানের দিক থেকে দেখা দরকার। আমরা খুব নিশ্চিত না যে যোগানের দিক থেকে সরকার খুব পরিপক্কতার পরিচয় দিতে পারছে। কত উৎপাদন হয়, কত বাজারে মজুদ থাকে, কত আমদানি করা দরকার, সময় মতো সেটা বিবেচনা করার যে সক্ষমতা, সেটাই বাজার প্রদর্শন করতে পারেনি। এবং একই রকমভাবে আমরা যেই কিছু পরামর্শ বলেছি যে আপনার শুল্ক কমানোর ক্ষেত্রে, সেটা সরকার করেছে, কিন্তু শুল্ক কমানোর সাথে সাথে বাজারে সরবরাহের বিষয়টিকে কিভাবে যুক্তভাবে দেখব, সেটা একটা বড় ব্যাপার ছিল। আমার মনে হয় না সেখানে এই আপনার বাণিজ্য নীতি এবং
আমার মুদ্রানীতি এবং একই সাথে আমার যে ঋণ প্রবাহ এবং সরকারি ব্যয় এর যে কাঠামো এবং ভর্তুকি এগুলোর সমন্বয় হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না, যার ফলে যেটাকে বলা হয় যে সাপ্লাই চেইন, সেই সরবরাহ যোগান দেওয়ার ব্যবস্থাপনায় এখনও দুর্বলতা রয়ে গেছে এবং আমি খুব দ্রুত দুর্বলতা কেটে যাওয়ার লক্ষণ এখনও দেখছি না। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হলো যে এই সমস্ত ক্ষেত্রে আপনার সমন্বিত পদক্ষেপের কথা, আমি বারবারই বলছি সমন্বিত এবং মধ্যমেয়াদী পদক্ষেপের কথা, এইটার জন্য যে ধরনের আপনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দরকার এইটা এই মুহূর্তে বিদ্যমান না অথবা প্রকাশমান না। অর্থাৎ যেমন আমি আপনাকে উদাহরণ হিসেবে বলি, এই সমস্ত নীতিকে সমন্বয় করার জন্য যে কোনো সরকারের এক সময় তার যে মন্ত্রী পরিষদ থাকে তার একটা ক্যাবিনেট সাব কমিটি থাকে, একটা ক্যাবিনেট সাব কমিটি অর্থনীতির বিষয় এবং একই রকমভাবে আপনার বিভিন্ন ধরনের যোগানের ক্ষেত্রে সরকারি ক্রয়ের ক্ষেত্রে থাকে। তো ওই অর্থনীতির উপকমিটি যেখানে আপনার অর্থমন্ত্রী থাকেন, আপনার বাণিজ্য মন্ত্রী থাকেন, পরিকল্পনা মন্ত্রী থাকেন, জ্বালানি মন্ত্রী থাকেন, মূল যে সমস্ত মন্ত্রণালয়, সেরকম কোনো ব্যবস্থাপনা আছে দেখে আমি দেখি না। অর্থাৎ আমি এটার কোনো সমন্বয়ও দেখি না, এটার কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো আমি এই মুহূর্তে দেখছি না। এবং আরেকটা যেটা বড় হয়ে সমস্যা দেখা দিচ্ছে আমি দেখছি, সেটা হলো বিদেশিদের আমাদের প্রতি এখন আগ্রহ এবং ভালোবাসার প্রকাশ আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে প্রফেসর ইউনূসের গুণে এটা বেশি হচ্ছে, কিন্তু তারা এসে বলছে কোথায় দিব, তোমরা বলো কোথায় দিব। তো আমরা তো বলার ক্ষেত্রে যে এখানে দাও টাকাটা বা এইখানে দীর্ঘমেয়াদী সংস্কারের এটা বিচ্ছিন্নভাবে হচ্ছে, আবার আমি বলছি সামগ্রিকতা এটা হচ্ছে না। সামগ্রিকতা না হলে বিচ্ছিন্ন পদক্ষেপের সুফলের ক্ষেত্রে অনেক ঘাটতি থেকে যায়। ওই জায়গাটাতে আমি আরেকটা বড় সমস্যা। কোন পয়েন্টটাকে আপনি পজিটিভ বলবেন যে এক বছর আগে যেটা হতো, যেটাকে আমরা নেগেটিভ বলতাম, এখন সেটা পজিটিভ? সরকারের ইতিবাচক বলার তো অভাব নেই। আমি তো তার অন্যতম অভ্যন্তরীণ প্রত্যক্ষদর্শী, আমি বাইরের মানুষ কিন্তু জানি ভিতরে। আপনি প্রথম বিষয় যেটা আপনাকে লক্ষ্য করবেন যে দেশের ভিতরে দুরাচার দুর্নীতি যে অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা নিয়ম হয়ে গেছিল সেইটাকে বন্ধ করা হয়েছে। অর্থনৈতিক ব্যবস্থাপনা বলতেই বোঝালো ঘুষ, লোকজনের টাকার নেওয়া, বিদেশে পাঠানো, এই যে একটা অর্থনৈতিক ব্যবস্থাপনার যে মূল চালিকা শক্তি হয়ে গেছিল, এইটা থেকে তো এই সরকার বের হয়ে এসেছে। একই সাথে যে সমস্ত ক্ষেত্রে দুর্বলতাগুলো ছিল সেই দুর্বলতাগুলোকে চিহ্নিত করে পদক্ষেপের ভিতরে শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আপনি দেখেন প্রত্যেকটা ব্যাংকের এই মুহূর্তে প্রকৃত পরিস্থিতি যাচাই করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে অনাদায়ী ঋণের পরিমাণকে নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। কোনো ব্যাংকে এখন পর্যন্ত দেউলিয়া হতে দেওয়া হয়নি। যেখানে তারল্য সংকট আছে সেখানে তারল্য সংকটে শেষ পন্থা হিসেবে টাকাও ছাপানো হচ্ছে। সেহেতু আপনি একটা বড় জায়গা দেখছেন, আপনি দেখছেন জ্বালানি খাত দ্বিতীয় বড় খাত, যেখানে সমস্যার খাত, সেখানে কিভাবে এই তথাকথিত ক্যাপাসিটি চার্জের যে অনৈতিক নিয়ম ছিল তাকে বন্ধ করা হয়েছে। যে সমস্ত প্রকল্পকে অতিমূল্যায়িত করা হয়েছে সেগুলিকে পুনর্নির্ধারণ করা হচ্ছে। আপনাকে সমুদ্রের ভিতরে নতুন তেল অনুসন্ধান, গ্যাস অনুসন্ধানের জন্য কন্ট্রাক্ট খুলে দেওয়া হচ্ছে, যেখানে আরও অনেকেই এসেছে, যদিও অনেকেই জমা দেন নাই এখন পর্যন্ত, সেইটা আমরা দেখছি। একই রকমভাবে সুরক্ষা খাতের ভিতরে যে সমস্ত তসরুপ হচ্ছে তাদের চিহ্নিত করে নতুনভাবে প্রকৃত যারা যৌক্তিকভাবে সুবিধাভোগী হওয়ার কথা তাদের ওখানে পৌঁছানো হচ্ছে। আপনি একই সাথে আপনি দেখবেন যে বিভিন্ন বৈদেশিক এই মুহূর্তে যে টাকার মূল্যমান যেভাবে আমরা ব্যবস্থাপনা করছি, যার ফলে কীরকমভাবে রেমিটেন্স আমাদের আহরণ বাড়ছে। এত সমস্যার ভিতরেও তো রপ্তানির পরিমাণ তো বেড়েছে। সেহেতু আপনি যদি আমাকে বলতে বলেন এগুলি, এটা বলে আমি শেষ করতে পারবো না। কারণ সবচেয়ে বড় কথা হলো যে এই রকমভাবে করা যাতে ভবিষ্যতে না হয়, সেগুলি না হওয়ার ক্ষেত্রে বড় ধরনের প্রতিষেধক তৈরি করার জন্য চেষ্টা চলছে। আমাদের শ্বেতপত্র সেইটার দিকেই ইঙ্গিত করে দিয়েছে। রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে 2024 কেমন গেছে? না, এটা তো বিপ্লবের বছর গেছে, তাই না? এটা অভ্যুত্থানের বছর গেছে। অর্থাৎ আমরা যে পূর্ব পর্বের ভিতরে ছিলাম, যেই পর্বে আপনার
গণতন্ত্রহীনতা, নীতিহীনতা, দুর্নীতি মূল বিষয় হয়ে গেছিল, সেটা থেকে আমরা বেরোতে পেরেছি। আমরা সেই অর্থে একটা কেন্দ্রায়িত স্বৈরাচারী ব্যবস্থা থেকে আমার বলাটা ঠিক না, একটি সরকার থেকে মুক্তি পেয়েছি আর কি। কিন্তু এখন একটা কালপর্বের ভিতরে যেটা আমরা যাই, সেটা হলো যে উত্তরণকালীন সময়ের ভিতরে ওই সময় থেকে আরেকটা নতুন স্থিতাবস্থায় যাওয়ার ক্ষেত্রে 2024 আর 2025 এই উত্তরণকালীন কালপর্বের ভিতরে আমাদের রাখবে, এবং সেইটার যে সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাটার ব্যবহার করে আমরা কিভাবে একটা টেকসই অর্থনৈতিক পরিস্থিতিতে যাব। আমি আপনাদের কাছে, অন্যান্যদের কাছেও বলেছি যে সরকার পরিবর্তন হওয়া আর শাসন ব্যবস্থার পরিবর্তন হওয়া এটা ভিন্ন জিনিস। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার সময় আমাদের সামনে রয়েছে আর কি। সেহেতু আপনি যদি আগে সরকার পরিবর্তন করে আমরা অর্থনীতির ক্ষেত্রে যদি একই রকম দলীয়করণ করি, একই রকম এক চাঁদাবাজের বদলে আরেক চাঁদাবাজকে নিয়ে আসি, যদি আমার এক ধরনের নাগরিক নিরাপত্তার বদলে আরেক ধরনের নাগরিক অনিরাপত্তা বা তার বিপদের ভিতরে রাখি, তাহলে তো সরকার বদল হলো, শাসন ব্যবস্থা বদল হলো না। তো এখন এই কালপর্বের দায়িত্বটাই হলো এখন 2014 আর 25-এর ভিতরে ওই পরিবর্তনগুলোকে দৃশ্যমান করা, অর্থাৎ শাসন ব্যবস্থায় যে পরিবর্তন হয়েছে এইটা মানুষকে বুঝতে হবে। এই যে বাজারের জিনিসের দাম বেশি আর এই তথাকথিত সিন্ডিকেট নিয়ে এত কথা আমরা বলেছি, তো আমি একটা যদি সিন্ডিকেটকে ধরে যদি উন্মোচন করতে না পারি এবং সেই সিন্ডিকেটের পরিবর্তে যদি আমি একটা প্রতিযোগিতা সক্ষম ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের না আনতে পারি, তাহলে আমি কিসের সরকার পরিবর্তন করলাম? যে মানুষগুলো চুরি করে টাকা বিদেশে নিয়ে গেছে তাদেরটা যদি না ফেরত আনতে পারি, তাহলে কি বিপ্লব করলাম? যারা চুরি করে এখনও দেশের ভিতরে আছে তাদের সমস্ত সহায় সম্পদ দৃশ্যমান। খালি আপনি যদি একটার পর একটা কমিটি বানাবেন এবং গণসন্ধান করবেন, তো এটা জীবনের কোন প্রজন্মে যে এই অনুসন্ধান শেষ হবে সেটাও তো মানুষ বুঝতে পারছে না। সেহেতু এই জায়গাটাতেই আমি যেটা আপনাকে বলতে চাই, 24 থেকে 25 হলো ওইটা সরকার বদলের বছর ছিল, আগামী বছর হলো শাসন ব্যবস্থা পরিবর্তনের বছর, অর্থাৎ শাসনের পরিবর্তন, সুশাসনের প্রদর্শনের বছর হিসেবে আগামী বছর থাকতে হবে। আমার ভয়ের জায়গাটা কোথায়? সেটা হলো একই সাথে সরকার বলেন, সরকার সমর্থনে যে সমস্ত সামাজিক শক্তি আছে বা আপনার বিভিন্ন গোষ্ঠী আছে, তাদের উচ্চাসা অনেক বেশি। তারা রাষ্ট্রকে বদল করতে চাচ্ছেন, আমিও তাদের সাথে চাই, কিন্তু রাষ্ট্র বদল করতে গিয়ে সরকার যেটুকু করতে পারত সেগুলি যেন আবার বন্ধ না হয়ে যায়। আমি বলতে চাচ্ছি অতি উচ্চাসা করে আমি ন্যূনতমটা করতে গিয়ে যেন ভুলে না যাই। লক্ষ্য করে দেখেন, যে সমস্ত সংস্কারের কথা আমরা বলছি এগুলি রাষ্ট্রের বিভিন্ন অংশে, এমনকি আমার সাংবিধানিক সংস্কারের কথা বলছি, স্থানীয় সরকারের কথা বলছি, নির্বাচনের কথা বলছি, সবই ঠিক, দুর্নীতি বন্ধের কথা বলছি, নারীদের অধিকারের কথা হচ্ছে ইত্যাদি। যদিও হয়তো আপনার অন্যান্য অনেক বিষয় আছে, যেমন হলো সংখ্যালঘু মানুষ যারা আছেন, যারা পিছিয়ে পড়া মানুষ আছেন, তাদের হয়তো সুরক্ষার বিষয়টি বড়োভাবে আসছে না। কিন্তু লক্ষ্য করে দেখেন, সেইভাবে কিন্তু আপনার অর্থনৈতিক সংস্কারের আলোচনাটা হয় না। যতখানি আপনারাও করেন এই স্থানীয় সরকার, এই যে এখন সরকারি কর্মচারীদের হইচই, এগুলি নিয়ে যেরকমভাবে হচ্ছে, কিন্তু স্থানীয় মানুষরা সুরক্ষা পাচ্ছে কি না, তাদের জীবন ধারণ করার ক্ষেত্রে চাল ডাল তেলের দাম কোথায় যাচ্ছে, শাকের আটি 80 টাকা হয়ে যাচ্ছে, তার কথা কিন্তু সেইভাবে কিন্তু আসছে না। সেহেতু আমার আক্ষেপের জায়গাটা হলো যে আমরা সংস্কারের বললে পরেই খালি ওই সরকার আর রাষ্ট্র বুঝি, জনমানুষের জীবনের প্রতিফলনটা বুঝি না। আমার সবচেয়ে বড় সংস্কার হলো ওই পিছিয়ে পড়া ওই মানুষটাকে, দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা এবং তার আয়ের ক্ষেত্রে গুণমান সম্পন্ন তার শিক্ষা দেওয়া, তার সন্তানকে তার একই রকমভাবে কর্মসংস্থানের বিষয়টি নতুন যুব সমাজের, এইটি বড় সংস্কার আমার দৃষ্টিতে। রাইট স্যার, শেষ দিকে আমি একটা বিষয় জানবো যে $234 বিলিয়ন পাচার হয়েছে বলে আমরা ধারণা করছি, এবং ব্যাংক খাত থেকে শুধু 3 লাখ কোটি টাকা, সেটা গভর্নর একাধিক সময় বলেছেন, কখনো 2 লাখ, কখনো 3 লাখ কোটি টাকা। আমরা সবাই চাই সে টাকাটা দেশে আসুক এবং যারা জড়িত তারা শাস্তি পাক। আপনি কতটুকু আশাবাদী? না, আশা তো নিঃসন্দেহে আছে।
আশা না থাকলে এই সংখ্যা আমরাই তো বের করেছি, সেহেতু আমরা যেটা বলেছি। আপনার মনে রাখতে হবে যে এই সংখ্যাটাকে আমরা সৃষ্টি করেছি, এটা শুধু সরকারি ব্যয় যে তসরুপ দুর্নীতি হয়েছে তা না। অনেকে মনে করেছেন যে এত টাকা গেল কোত্থেকে, যদি সরকারি ব্যয়ের চেয়ে কম হয় তাহলে জিডিপি কত, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় তাদের পঠনের কিছু সমস্যা আছে, ওনারা পড়লে পরেই জানবেন কি পদ্ধতিতে হিসাব করা হয়েছে। এটা একটা বড় আছে যেই টাকা রপ্তানি হয়েছে টাকা ফেরেনি, এটার একটা বড় আছে যে সমস্ত তসরুপ করা আপনার ভর্তুকি আছে সেটা রেটের ভিতরে, ব্যাংকের যেই টাকা আপনার লিখিত অবলোপন হয়েছে এবং ইত্যাদি, এগুলির হিসাব এটার ভিতরে আছে। সেটা তো এটা শুধুমাত্র সরকারি ব্যয়ের টাকার থেকে দুর্নীতি হয়েছে এইটা মনে করার কোনো কারণ নেই। এটা তো, কিন্তু এটা আনার জন্য জটিল প্রক্রিয়া, এটা সকলেই বুঝে। এবং এটা প্রত্যেকটা দেশের সাথে আইনি ব্যবস্থা, আমাদের এখানে নিজস্ব যে বিশ্লেষণ আছে সেটার এবং সেটার যে বিচারিক ব্যবস্থা আছে সেইটাকেও খুব উন্নত মানের হতে হবে। কারণ এই বিচারিক রায় নিয়েই কিন্তু আপনার বিদেশে যে ওদের আদালতে এটাকে কার্যকর করার বিষয় উঠবে, ইত্যাদি ইত্যাদি। এবং এটার অন্যান্য পদ্ধতি আছে, সেটা হলো যে যদি তারা কিছু যারা পড়বেন তারা যদি ওই টাকার সমপরিমাণ কর দিয়ে দেন, এইরকমও কি বিভিন্ন ধরনের সমাধান করা যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কত টাকা ফিরিয়ে আনবেন, তার চেয়ে বড় হলো আর যেন এভাবে টাকা না যায়। এইটা হলো আমার কাছে বড় বিষয়, যে যেটা গেছে সেটা আনবো, এটা একদিনের বিষয় না, আনবো, ওটার চেষ্টা যেটুকু পারি সেটুকু আমরা করব। এটা বিভিন্ন দেশের বিভিন্নভাবে হয়েছে, আমরাও চেষ্টা করে হয়তো কিছুটা পারবো, সবটা হয়তো পারবো না। কিন্তু বড় কথা হলো আগামীতে কি এরকম হবে কিনা, এইরকম প্রক্রিয়া আগামীতে চলমান থাকবে কিনা, আরেকটি রাজনৈতিক সরকার এসে কি তাদের নিজস্ব পৃষ্ঠপোষকতায় আবার ওইগুলোকে আবার পুনরায় চালু করবেন কিনা, সেইটাই হলো ব্যবস্থা, সেইখানেই সংস্কার। সেখানেই আমাদের শ্বেতপত্রে আমরা যেটা বলার চেষ্টা করেছি, কেন এটা হলো এবং আর যেন না হয়, সেইটা করার ক্ষেত্রে যেই সমস্ত প্রাতিষ্ঠানিক পদ্ধতি, যে সমস্ত রাজনৈতিক জবাবদিহিতা, যে সমস্ত ক্ষেত্রে আমলাদের, কারণ এখন তো আমরা দেখেছি আগে তো শুধু সরকার, আপনাদের শুধু আগে সমস্ত কিছুতে আমরা ব্যবসায়ীদের দোষ দিতাম, তারপরে আমরা দেখলাম ব্যবসায়ী তো রাজনীতিবিদ হয়ে গেছে, ও তারপরে ভালো করে খোঁজ করে দেখি আরে রাজনীতিবিদ তো আগে আমলা ছিল, তো ওই আমলা রাজনীতিবিদ হয়ে ব্যবসায়ী হয়ে গেছে, তো এই ত্রিমূর্তি তো একের ভিতরে চলে গেছে। এরা যেন কোনো অবস্থাতেই আবার দেশের ক্ষমতা এইভাবে অপব্যবহার না করতে পারে মানুষের স্বার্থকে নষ্ট করে। স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে। এই সরকারের অনেকগুলো ভালো কাজের কথা আমরা এর আগে শুনেছি আপনার কাছ থেকে, বিভিন্ন জায়গায় লিকেজ বন্ধ হয়েছে, একটা স্বস্তিকর পরিস্থিতি মোটামুটি আছে। কিন্তু সাধারণ মানুষের কাছে আমরা যখন যাই সাংবাদিক হিসেবে, তাদের অবস্থা জিজ্ঞেস করি যে 5 মাস আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন, তারা তো বলে না যে আগের চেয়ে ভালো আছি। কেন বলে না? কারণ হলো আমি তো আপনাকে দুটো এলাকা বলেছি, একটা হলো দ্রব্যমূল্য, আরেকটা হলো আইন সুরক্ষা। আমার মাননীয় প্রধান উপদেষ্টা যখন বক্তৃতা করেন তখন উনি বিভিন্নভাবে জিনিসগুলো বলেন, মানুষের কাছে ওনার সাবলীল এবং সাধারণ সোজাসুজি কথাগুলো গ্রহণযোগ্য হয়। কিন্তু আর কেউ খুব বেশি এটা ভালো বলছেন এটা আমার কাছে মনে হয় না। সেহেতু মানুষকে প্রথমত যেটুকু করা হয়েছে সেটুকু বোঝাতে হবে, এবং এটা চটজলদি যে হবে না সেটাও তাদেরকে ওই বাস্তবতাটাকে অনুধাবন করতে হবে। কিন্তু তারা দেখতে চায় পুরনো পদ্ধতিগুলো যে এখনও কার্যকর আছে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য না। আমি আপনাকে বলি, আমি যখন আলোচনা করতে ঢাকার বাইরে গেছি, আমি জিজ্ঞেস করেছি আপনাদের এখানে কি এক চাঁদাবাজের জায়গায় অন্য চাঁদাবাজ এসছে? হ্যাঁ, এসে গেছে। তো ঠিক আছে, আপনি কি হয়েছে? বলে না স্যার, ওইটা তো সাবলেট দিয়ে দিয়েছে। অর্থাৎ যার যেখানে কন্ট্রাক্ট ছিল সেটা আওয়ামী লীগের লোকেরা চলে গিয়ে অন্য ভিন্ন লোকেরা এসে ওটাকে উপসত্ত্ব নিচ্ছে। সেহেতু এই জিনিসগুলোকে যদি মানুষের জীবনের কাছাকাছি যারা আছে তারা হবে না। আপনি ঢাকার সবচেয়ে নগরের অবস্থাপন্ন লোকেদের বাড়িতে রাত্রিবেলা ডাকাতি হচ্ছে, এটা কিভাবে মানবেন আপনি? এইটা তো সম্ভব না। এই সমস্ত প্রকৃত নাগরিকদের যে অসুবিধাগুলো, অত্যাচারগুলো, সেগুলো আপনাকে বিচারের ভিতরে নিব। এই জন্যই তো আপনাকে বলছি, অত বড় যে আশা আমরা করেছি, ওই আশাটা তো ঠিকই আছে, কিন্তু ওই আশাকে আমার বাতি জ্বালাতে হলে এইখানে আমার ছোট ছোট বিষয়গুলোকে নজর দিতে হবে, সলতে পাকাতে হবে। এইখানে যদি সলতে না পাকাতে পারি তাহলে ওখানে প্রদীপ জ্বালানো আমাদের জন্য কষ্ট হবে। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো IDLC প্রেজেন্টস ইনসাইট। ভালো থাকবেন সবাই।